এবার বোঝা গেল? হ্যাঁ স্যার, আমি টার্গেটটা আমিও করে নিই, ওই কোডটা আমিও করে নিই, হ্যাঁ, ওই কোডটা ভুলে গেছিলাম। টার্গেটটাতে এই নামটা দিয়ে টার্গেটকে, এই নামটা দিয়ে ইয়ে করবি, টার্গেট করবি, তাহলেই এটা ঠিকঠাকভাবে প্লেসড হবে। ঠিক আছে? ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার ঠিক আছে। ওকে, তাহলে আজকে আমরা যাব ফর্ম এলিমেন্টে। লগ ইন। ওকে, এখানে গেলাম, এইচটিএমএল সিএসএস, এলিমেন্টস হচ্ছে আমাদের ফর্মস। সবাইকে বলছি এইচটিএমএল সিএসএস টাইমলি কমপ্লিট করবি। আচ্ছা, স্যার ফর্মের ছয়, স্যার ছয়েরটা। 6 অবধি কমপ্লিট হয়েছে তাই তো? 6 অবধি কমপ্লিট হয়েছে কি? পুরো হয়েছে স্যার। টু সিক্স স্যার সেভেন রেসপন্সিভটাও বলে দিয়েছিলেন একটু। রেসপন্সিভটা বলে দিয়েছিলাম, অডিও ভিডিওটা বলিনি। না স্যার। অডিও ভিডিওটা বলে দিই, দিয়ে আমি ওটা স্টার্ট করব। ওকে, হ্যাঁ আজকে হচ্ছে এইচটিএমএল ফর্মস 15 তারিখ, ঠিক আছে, একটা দিন হাতে আছে। ওকে, চলো ফার্স্ট আগে হচ্ছে মিডিয়া। তাহলে এখানে H2 বা H1 মিডিয়া। আমরা মিডিয়া বলতে আমার এখানে মিডিয়া যখন করছি, এখানে আমার আগে মিডিয়া ফাইলটা লাগবে। দাঁড়া, অ্যাস্ট্রিক ডট MP4 পেয়ে গেছি। ফাইল লোকেশন 716। ওকে, 716 ইমেজেস, এই যে এটা হচ্ছে MP4 ফাইল, এটা হচ্ছে MOV ফাইল, এটা হচ্ছে MP3, এটা OGG। ঠিক আছে, কপি। আমার মিডিয়াতে যখন অডিও ভিডিও নিয়ে কাজ করতে যাব, ইউটিউব নয় কিন্তু, এটা ইউটিউবের ইয়ে নয় কিন্তু, এটা হচ্ছে ডাইরেক্ট মিডিয়া ফাইল। তাহলে মিডিয়া ফাইল নিয়ে যখন কাজ করতে যাব, আমার এই ফাইলগুলো লাগবে, এই স্যাম্পল ফাইলগুলো লাগবে আমার। ফার্স্ট আগে স্যাম্পল ফাইলগুলোকে রেখে দিলাম, ঠিক আছে। এইবারেতে প্রথম যেটা হচ্ছে এখানে, আমরা যাব ফার্স্ট হচ্ছে অডিও ফাইলে। ফার্স্ট যাব আমরা অডিও ফাইলে। যে কোনো একটা অডিও ফাইলকে যদি আমি পেজে ইনসার্ট করতে চাই, তাহলে আমি কিভাবে ইনসার্ট করব? সেটার জন্যে ফার্স্ট হচ্ছে আমার এখানে, ধর ফার্স্ট এটা H2 তে লিখলাম অডিও, এখানে
ট্যাগ হচ্ছে আমার অডিও ট্যাগ। HTML5 এর আগে ছিল মিডিয়া, তাতেই আমার সব কটাকে একসাথে ইনপুট করা হতো। বাট আমার HTML5 এ, অর্থাৎ লেটেস্ট HTML যেটা আমরা ইউজ করছি, সেখানে আমাদের ট্যাগটা এসছে অডিও ট্যাগ হিসেবে। অডিও, এরপর হচ্ছে কন্ট্রোলস, এরপর হচ্ছে এর মধ্যে লিখছি সোর্স, সোর্স, ঠিক আছে। সোর্স লিখে href, সরি src ইমেজেস স্ল্যাশ, সোর্স লিখলাম, আবার এসআরসি লিখতে হবে? হ্যাঁ সোর্সটা তো হচ্ছে ট্যাগ, সোর্সটা হচ্ছে ট্যাগ। এখানে দেখ ডেমো ডট এমপি3, এটা হচ্ছে ডেমো ফাইলটাকে কল করলো। টাইপ, টাইমটা লেখা হয় দেখ অডিও এমপেগ, অর্থাৎ অডিও এমপিজি সোর্স কমপ্লিট। সেম বলছিলাম এটা, স্যার এটা রিলেটিভ প্যাকে আছে বলে অডিও ফাইলটা কত সিম্পলি নেওয়া গেল, বাট যদি আমার রিলেটিভ পাতে না থাকে তখন অন্য অডিও নেবো, তখন কিভাবে? হ্যাঁ, যেরমভাবে আমরা ইমেজের পাথ ইয়ে করতাম সেরমভাবেই নিতে হবে। আমার এখানে ফাইলটাকে তো রিলেটিভ পাথে রেখেছি ওই কারণেই ডাউনলোড করে, যে আমার এখান থেকে ডাইরেক্ট চলবে। যদি কোনো অনলাইন ফাইল হয় তাহলে ওখানে অনলাইন লিঙ্কটা তোকে দিতে হবে। এখানে এটা দাও ওজিজি, এখানে হচ্ছে ডেমো ডট ওজিজি। এটা কিসের জন্য নেয়? তোর সব প্ল্যাটফর্ম MP3 কে সাপোর্ট করে, যেমন দেখবি ইয়ে ফাইল, ম্যাক কিন্তু MP3 কে সাপোর্ট করে না। তো ম্যাকে চালাতে গেলে আইদার এমওভি অথবা ওজিজি যে কোনো একটা লাগে। তো আমি এখানে ওই জন্যে তোর টাইপটা এরকম দেওয়া রইলো, ওজিজি দেওয়া রইলো। তাহলে আমার সেম ফাইলেরই দুটো ভার্সন, একটা MP3 ভার্সন, একটা ওজিজি ভার্সন। এবার যখন তোর ইয়েতে খুলবি, তো উইন্ডোজে খুলবি, তখন ওটা MP3 ভার্সনটা নেবে, যখন ম্যাকে খুলবি ওটা ওজিজি ভার্সনটা নেবে। আর নিচে একটা আমার মেসেজ, যে ইয়োর ব্রাউজার ডু নট সাপোর্ট, বা এখানে অডিও ট্যাগ নট সাপোর্ট ইন ইয়োর ব্রাউজার, প্লিজ আপডেট। এখানে একটা মেসেজ দিয়ে রেখে দিলাম। অর্থাৎ কি, যদি আমার কোনো ওল্ড ভার্সন, ওল্ড কোনো ব্রাউজারে কেউ খুললো, তার কেউ এখনও পর্যন্ত ওল্ড ব্রাউজার ইউজ করছে, আপডেট করেনি, তো সেই ক্ষেত্রে বা কোনো ব্রাউজারে যদি অ্যাক্সেসেবল না হয়, সেক্ষেত্রে আমার না চললে তখন এই মেসেজটা ওখানে শো হয়ে যাবে। দেখ এটাকে যদি আমরা রিফ্রেশ করি, এখানে পেজটাকে ওপেন কর, দেখ এখানে একটা মিউজিক চলছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? আচ্ছা, এইটা হচ্ছে আমার অডিও ট্র্যাকটা এইভাবে প্লে হয়। অর্থাৎ আমরা এরকমভাবে মাল্টিপল অডিও ট্র্যাক, যদি আমি অডিও ফাইল যদি তুলে রেখে দিই, তাহলে আমি প্রত্যেকটা ফাইলকে এখানে আলাদা আলাদা করে কল করতে পারবো। ঠিক আছে? স্যার বলছি নিচে যে মেসেজটা দেওয়া আছে ওটা
পি তে করবো না এমনি রেখে দেবো? কোনটা কোনটা? এই যে ডু নট সাপোর্ট যেটা আছে নিচে। হ্যাঁ, সেটা হচ্ছে এখানে দেখাবে না। এটা হচ্ছে ধর কোনো হ্যাঁ একটা ব্রাউজারে যদি আমার এই অডিও ট্যাগটাকে সাপোর্ট না করে, যেমন পুরোনো ভার্সনগুলো কিন্তু অডিও ট্যাগকে সাপোর্ট করবে না, স্যার, সেটাই স্যার স্বাভাবিক। ওটা বলছি না, তাহলে বলছি পি, যে পি কোডটা আছে না কোডিং এর, ওটা দিয়ে করবো না এমনি রেখে দেবো? এমনি এমনি নর্মাল, ওখানে পি দেওয়ার দরকার নেই, ওটা ট্যাগের ভেতরে এমনি নর্মাল টেক্সট হিসেবে পড়ে থাকবে। ও। আর স্যার এমওভি বলতে কি ওটা? এমওভি ওটা ভিডিও ফাইল দেখাচ্ছে ওটা। আচ্ছা। তাহলে এটা গেল অডিও, এবার আসছি আমরা ভিডিওতে। ভিডিও ট্যাগটা হচ্ছে ভিডিও, ভিডিও ট্যাগে একটুখানি ডিফারেন্স আছে। ভিডিও ট্যাগের মধ্যে উইথ হাইট দিতে হয়, তো এখানে আমি উইথ ইকুয়ালস টু ধর 300, হাইট ধর 400, এটা একটা দিয়ে রাখলাম। এইবার সোর্সের মধ্যে এখানে লেখো ডেমো ডট MP4। স্যার কন্ট্রোলসটা কেন দেওয়া হয়, আগের বারে দিলেন এবারেও দিলেন? কন্ট্রোলসটা হচ্ছে, কন্ট্রোল যদি না দিস ওই কন্ট্রোল প্লে পজের ইয়েটা আসবে না, এটা হচ্ছে MP4। আর এখানে হচ্ছে MOB। স্যার ওই যে টাইপটা না দিলে সমস্যাটা কি হতে পারে? টাইপটা না দিলে কোনটাকে প্লে করবে কি করে বুঝবে? আমার MP4টাকে প্লে করবে না MOVটাকে প্লে করবে কি করে বুঝবে? টাইপটাই তো ডিফাইন করে যে কোনটা সাপোর্টেড। স্যার বলছি সব সময় কি এই দুটো ভার্সানই দিতে হবে, MP4 এমওভি? হ্যাঁ বল, সবসময়। বলছি ওই দুটো ভার্সানই কি সব সময় কোডিং এ দিতে হবে? হ্যাঁ, দুটো ভার্সান দিতেই হবে, কারণ হচ্ছে MP4 আর MP3 তো তোর সব জায়গায় অ্যাক্সেসেবল না। আচ্ছা আচ্ছা, মানে যেখানে অ্যাক্সেসিবল হবে না সেখানে এমওভি হ্যাঁ, কাজ করবে? যেখানে অ্যাক্সেসেবল হবে না সেখানে এটা নিয়ে নেবে। আরে ওটা ভিডিও, স্যার অটোমেটিক? হ্যাঁ বলছি ওটা অটোমেটিক নিয়ে নেবে? হ্যাঁ, ওটা অটোমেটিক ইয়ে করে নেবে। তুই যে প্ল্যাটফর্মে আছিস সেই প্ল্যাটফর্ম অনুযায়ী ওটাকে ধরে নেবে। তুই আচ্ছা যদি ম্যাকে খুলিস তাহলে তোর ইয়েটা এমওভিটা দেখাবে, তুই যদি উইন্ডোজ প্ল্যাটফর্মে খুলিস তাহলে তোর MP4টা দেখাবে অটোমেটিক্যালি। এটা স্যার এখানে হাইড লেখাটা সরিয়ে নিলে প্লে বাটনটা ভিডিওর উপর চলে গেল, এটা কি হবে? হাইটটা সরিয়ে দিলাম কারণ হচ্ছে তাহলে ভিডিও যেটা আমার একটা ভিডিওর তো তোর পার্সপেক্টিভ থাকে যে এত বাই এত, একটা রেশিও আছে তো। আমি যদি ভিডিওটাকে ফোর্সফুলি হাইট দিয়ে দিই তাহলে হাইটটা নেয় ঠিকই, বাট ভিডিওর যে এরিয়াটা সেটা কিন্তু তোর ওই পার্সপেক্টিভটা কিন্তু ভাঙতে পারে না। সেই জন্যে দুটোর মধ্যে একটা দিলে বেটার হয়। উইথটা দিলাম, হাইটটা অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করে নিল। আমি যদি দেখ এখানে উইথ বাড়াই তাহলে দেখ হাইটটাও অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে, বাট এখানে তোর ইয়েটা রেশিওটা সেম থাকবে। বাট আমি যদি উইথ হাইট দুটোকে ডিক্লেয়ার করে দিই সেক্ষেত্রে হাইটটা বেশি হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী এটা ছোট হয়ে মধ্যখানে চলে আসবে, অর্থাৎ গ্যাপ চলে আসবে। এই জন্যে আরে ঘুম থেকে উঠলো। হ্যাঁ বল, ঠিক আছে। বলছি ঘুম থেকে উঠলো। এবার এই ভিডিওগুলোকে ইয়ে করা যায়, অটো প্লে করা যায়, বাট সেটা করতে গেলে আমাকে জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে এগুলোকে অটো প্লে করা হয়, স্ক্রিপ্ট দিয়ে এগুলোকে অটো প্লে করা হয়। তখন আর কিন্তু ওই কন্ট্রোলটা লাগবে না। আমি যদি কন্ট্রোলটা না দিই, এখানে কন্ট্রোলসটা ধর আমি দিলাম না,
দেখ কন্ট্রোলটা আর কিন্তু নেই, বাট এটাকে তুই আর প্লে করতে পারবি না। তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট ইউজ করব যখন, তখনই কন্ট্রোলসটাকে দেবো না, আর এর ওপর জাভাস্ক্রিপ্টটা দিয়েও এটাকে অটো প্লে করে দিলাম, তাহলে এটা ব্রাউজার ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে এটাও তোর রানিং হয়ে যাবে। ঠিক আছে? বোঝা গেল এই দুটো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই দুটোতে আর কিচ্ছু নেই কিন্তু, এইটুকুনি। এইবার যেখানে তুই অ্যাপ্লাই করবি সেটার উপর ডিপেন্ড করছে তুই কোথায় অ্যাপ্লাই করছিস, কি সাইজে দিচ্ছিস, সেগুলো তো আমাদের যেরকম ডিজাইন থাকবে সেই ডিজাইন অনুযায়ী জিনিসগুলো ইয়ে হবে, ওখানে অ্যাপ্লাই হবে। ঠিক স্যার আছে? স্যার বলছি বলছি কত এমবি পর্যন্ত সাপোর্ট নিতে পারে? তুই যদি এখানে তুলিস, এখানে তুই যত খুশি বড় চালা, এখানে কোনো ব্যাপার নয়। এখানে এমবি সাপোর্টের কোনো ব্যাপার নেই। এমবি সাপোর্টটা ডিপেন্ড করে সার্ভারের ওপর, যে সার্ভার কতটা তোকে পারমিট করছে। এখানে তো আমি কি জিবি টিভিতে উঠতে পারি? সবেতেই উঠতে পারিস। এখানে এখানে পুরো মুভি চালানো যায়, 2 GB 2.5 GB মুভি অবধি এখানে চলবে। কিন্তু দেখতে হবে তুই যখন জিনিসটাকে ফাইলটাকে যখন লোকাল চালাচ্ছিস ঠিক আছে, কিন্তু যখন তুই লাইভ থেকে চালাচ্ছিস সেইটা যদি ট্রান্সফার করতে টাইম লাগে, সেই ট্রান্সফার রেট অনুযায়ী তো চলবে। ধরুন স্যার আমি একটা এরকম পেজ কোডিং করলাম, করে আমি বন্ধুকে শেয়ার করলাম, সে দেখছে, তখন ব্যাপারটা কিরকম হবে? হ্যাঁ, তোর শেয়ার করবি, তোকে তো সার্ভারে তুলতে হবে, তারপর তো তুই শেয়ার করতে পারবি। তুই সার্ভারে না তুলে শেয়ার করবি কি করে? সার্ভারে যখনই করছিস ভিডিওটা, তো তখন তো যতগুলো তোর অ্যাসেটস হচ্ছে, অর্থাৎ ভিডিও অডিও যাই থাকুক, ভিডিও অডিও তোর ইমেজ যাই থাকুক, সেগুলো সব সার্ভার থেকে লোড হবে। আমাকে সার্ভারে না তুলে তো আমি শেয়ার করতে পারবো না। সার্ভারে কি যে কেউ তুলতে পারবে, লোডিং দিতে পারবে যে কেউ? হুম, আগে সার্ভার কিনতে হয়, হোস্টিং কিনতে হয়। হোস্টিং কিনলে এবার যে কেউ কিনতে পারে হোস্টিং। হোস্টিং কেনাটা বিশাল এমন কিছু হাতি ঘোড়া কাজ না, হোস্টিং যে কেউ কিনতে পারে। এখানে যাবি, আমার এইখানে আছে, হোস্টিং গার্ডে আছে। হ্যাঁ দেখ, এখানে আমার অলরেডি লগ ইন করেছিলাম বলে এখানে লগ ইন হয়ে আছে। দেখ, এটা হচ্ছে আমার সার্ভার, এটা হচ্ছে আমার সার্ভার। বলছিলাম আপনার সার্ভারে কত জিবি বা টিবি নেওয়া আছে? এটা কি আনলিমিটেড দিয়ে দেয় সার্ভার থেকে? না না, ওটা কিনতে হয়, বিভিন্ন প্ল্যান থাকে, সেই প্ল্যান অনুযায়ী কিনতে হয়। ধরুন ফার্স্ট টাইম যদি আমি একটা হোস্টিং কিনি বা সার্ভার কিনি, আমাকে কত জিবি পর্যন্ত ওটা দেবে, তুই প্রোভাইড করবে? যেভাবে নিবি, বিভিন্ন প্ল্যান থাকে এখানে, এই যে হোস্টিং। 129 টাকা মাসে, এটা ক জিবি করে দিচ্ছে আমাকে? এটা 129 টাকাটা তো কি বলে হোস্ট নেমের, এটা হোস্টিঙ্গারের ওই নয়। ওয়েব হোস্টিং ওটা কত জিবি এটা দেখান না, ওটা জিবির প্ল্যানটা কিরকম আছে? ওটাই দেখাচ্ছে, এই যে এইগুলো। সিঙ্গেল ওয়েব হোস্টিং হচ্ছে তোর 69 পার মান্থ। ঠিক আছে? আর 159 টাকা পার মান্থ হচ্ছে যখন আমি রিনিউ করাচ্ছি। তোকে 50 GB স্টোরেজ দেবে, একটা ওয়েবসাইট তুই লঞ্চ করতে পারবি, তোর 10,000-এর বেশি ভিজিট করতে পারবে, 100 GB ব্যান্ডউইথ, দুটো ডেটাবেস দেবে, একটা ইমেল অ্যাকাউন্ট দেবে। ওর পাশে যেটা স্যার 29 টাকা আছে, 129 টাকা মারলে আনলিমিটেড ওয়েবসাইট, কিন্তু আনলিমিটেড ওয়েবসাইট ক্রিয়েট করলে কি আমার প্রত্যেকটা ওয়েবসাইটের স্টোরেজ কি আলাদা আলাদা থাকবে? কোনটা? স্যার ডান দিকেটা দেখুন,
আবার ডান দিকেরটা এখানে একটু স্ক্রল আপ করুন তাহলে 129 পার মান্থ 100 ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, ওখানে 100টা 100 ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবি মানে তুই 100টা ওখানে তোর ডোমেন নেম ইয়ে করতে অ্যাড করতে পারবি। বলছি পার ওয়েবসাইটে 100 জিবি থাকবে না 100টা না, ওয়েবসাইট পার মিলিয়ে 100 জিবি ওয়েবসাইট থাকবে? মিলিয়ে 100 জিবি, ও মানে ম্যাক্সিমাম 100টা, ম্যাক্সিমাম লিমিট। ফ্রি ইমেল, এখানে একটা ইমেল, এটাতে ফ্রি ইমেল, আনলিমিটেড ব্যান্ডউইথ, ডেটাবেস, ফ্রি এসএসএল, ফ্রি ডোমেন। আমার এইটা কেনা আছে, এই দ্বিতীয়টা, এইটা বুঝলি, এইটা কেনা আছে, প্রিমিয়ামটা কেনা আছে আমার। এখানে সি অল ফিচার্স করলে আরো অনেক কিছু থাকে। মোর, দুটো সাবডোমেন পাচ্ছি এখানে। সাবডোমেন গুলো কি অ্যাকচুয়ালি? সাবডোমেন লাগে পরে, ঠিক আছে। এই রকম ভাবে তোর এইগুলোকে করা যাবে, তুই করতে পারবি এরকম ভাবে। ওকে, তো এইটা হ্যাঁ হচ্ছে স্যার। মেন ইয়ে। তাহলে বোঝা গেল ভিডিও আর অডিওর কাজটা। এবার আমরা যাব ফর্মে। এখানে আর কিছুই নেই, এটাকে কমপ্লিট করে নিবি। অডিও ভিডিওতে আর কিছুই নেই সেরকম। এবার আমরা যাচ্ছি ফর্মে, ফর্ম এলিমেন্ট, HTML ফর্মস। এখানে আমরা যখন ফর্ম এলিমেন্টটাতে কাজ করব, ফর্ম এলিমেন্টটা কেন ইউজ হয়, একটা ফর্ম এলিমেন্ট আমাদের HTML এ ফর্ম আমরা কেন ইউজ করি, কারণ হচ্ছে এখানে বিভিন্ন ডেটা কালেক্ট করার জন্য আমাদের ফর্মটা ইউজ করতে হয়। ওকে, তো আমরা এখানে ধর একটা ফর্মকে ক্রিয়েট করব। আমরা ফর্মকে অনেক রকমভাবে ক্রিয়েট করতে পারি, টেবিলের মধ্যে রেখে ক্রিয়েট করতে পারি, বা ধর কি বলে এমনি একটা ডিভে রেখে ক্রিয়েট করতে পারি, যেরকমভাবে হয়। তো আমি আপাতত ফর্মটা ক্রিয়েট করব একটা টেবিলের মধ্যে। তো ফর্ম ক্রিয়েট করার জন্য ফার্স্ট আমার যেটা লাগবে সেটা হচ্ছে, হ্যাঁ অফ করো, H1 হচ্ছে ফর্ম, ফর্ম এলিমেন্ট, FORM। ফর্মের মধ্যে একটা থাকবে অ্যাকশন। এই অ্যাকশনটার কাজ হচ্ছে আমার ফর্মটা যদি ঠিকঠাকভাবে সাবমিট হয় তাহলে এই অ্যাকশনটা ফায়ার হয়ে যাবে। তো আমি যদি কোনো একটা পেজে রিডাইরেক্ট করাতে চাই, আমি চাইছি যে ফর্মটা আমার কমপ্লিট হয়ে গেলে আমার এই ডেমোতে এটা রিডাইরেক্ট হবে, তাহলে আমি এই নামটা demo.html এটাকে ফেলে রাখবো এখানে। এবার প্রত্যেকটা ফর্মের একটা করে নেম থাকবে, এই নেমটা দেওয়া ম্যান্ডেটারি। নেমটা যা খুশি হতে পারে, বাট নাম একটা দেয়া ম্যান্ডেটারি, কারণ এই নেমটা দিয়েই আমি ফর্মগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আমার একটা পেজে 2খানা 3খানা ফর্ম থাকতে পারে, তো পার্টিকুলার ফর্মটাকে আমি আইডেন্টিফাই করবো এই নামটা দিয়ে। বোঝা গেছে? কিরে সবাই বুঝতে পারছিস? স্যার। ওকে, এবার আমার ফর্মের ভেতরে বিভিন্ন ডিফারেন্ট এলিমেন্টস আছে। সেই এলিমেন্টসগুলোকে আমরা বেসিক্যালি 4টে পার্টে ভাগ করি: ইনপুট, সিলেক্ট, টেক্সট এরিয়া, ডেটা লিস্ট।
প্রথম আসছি, এখানে আগে একটা স্ট্রাকচার বানিয়ে নিই, তাহলে আমার সুবিধা হবে। টেবল, এখানে ধর স্টাইল দিয়ে উইথ ধর 60%, মার্জিন অটো, ঠিক আছে। আর এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখলাম। একদম হ্যাঁ, এই যে এখানে আমার একটা ফর্মটা তৈরি হচ্ছে এখানে। প্যাডিং 20 পিক্সেল, ওকে। তো এখানে আমি পুরো জিনিসটা এইভাবে তৈরি করছি। সো এখানে আমি হেডিংয়ে লিখলাম ধর কন্ট্যাক্ট ফর্ম, এরকমভাবে হেডিংটা দিয়ে দিলি। এইবার এইখানে টেবিলের মধ্যে আমি জাস্ট একটা টিআর টিডি টিডি, এখানে টেবিলটা হচ্ছে উইথ ইকুয়ালস টু 100%, সেল প্যাডিং 10 পিক্সেল। ঠিক আছে, এরকমভাবে দিয়ে রাখলাম। প্রথম যে ফিল্ডটা আমি রাখছি সেটা ধর আমি রাখছি নেম, তার পরের ফিল্ডটাতে আমি ফর্ম ফিল্ডটাকে ফেলবো। ফর্ম ফিল্ডগুলো যেরকমভাবে ফেলে সেটা হচ্ছে ইনপুট, টাইপ। এবার এতগুলো টাইপ হয় ইনপুট টাইপের, বাটন, চেকবক্স, কালার, ডেট, ডেট অ্যান্ড টাইম, লোকাল, এরকম প্রচুর টাইপ হয়। তার মধ্যে একটা আছে টেক্সট। ইনপুট টাইপ টেক্সট মানে ওটাকে সিঙ্গেল লাইন টেক্সট হিসেবে ধরা হয়। এখানে নেমটা ম্যান্ডেটারি, যখন প্র্যাকটিস করবি নেম দেওয়াটা প্র্যাকটিস করবি। এরপরে নেম, দেখ এইভাবে আমার ফিল্ডগুলো তৈরি হচ্ছে এখানে। তাহলে ফার্স্ট আমি এখানে দিয়েছি নেম, এখানে একটা বক্স আছে। এবার এই ফর্মটাকে সাবমিট করতে গেলে আমার লাগবে হচ্ছে একটা সাবমিট বাটন। তো আমি টিআরটিডিটাকে রেখে দিলাম, ফার্স্ট এটা ব্ল্যাঙ্ক পড়ে রইল। এখানে আমি করলাম ইনপুট টাইপ সাবমিট। যখন তুই ইনপুট টাইপ সাবমিট করছিস, দেখ এখানে চলে আসছে সাবমিট কোয়ারি। আমি সাবমিট কোয়ারিটাকে চেঞ্জ করতে পারি। চেঞ্জ করার জন্য এখানে লিখতে হবে ভ্যালু, দিয়ে দিলাম
সাবমিট ক্যাপসে, দেখ ওখানে চলে এলো সাবমিট লেখাটা। ঠিক সেম ভাবে এখানে আর একটা থাকে ক্লিয়ার বাটন, তাহলে এখানে এটাকে নিলাম, সেম রাখলাম, শুধু টাইপটা করে দিলাম রিসেট, এখানে ভ্যালুটাকে করে দিলাম ক্লিয়ার। দেখ পাশাপাশি দুটো বাটন তৈরি হয়েছে। সাবমিটের কাজ হচ্ছে ফর্মটাকে সাবমিট করে দেওয়া, আর ক্লিয়ারের কাজ হচ্ছে ফর্মের ফিল্ডগুলোর যে ভ্যালুগুলো থাকবে ভেতরে সেগুলোকে ডিলিট করে দেওয়া। দেখ এখানে আমি যদি এরকমভাবে কিছু একটা লিখে দিই, ক্লিয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, আবার ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আর যদি আমি এটাকে সাবমিট করে দিই তাহলে আমার দেখ সাবমিট হয়ে আমার পরের যে টার্গেট পেজটা সেটা চলে এলো। এই অবধি বুঝতে পেরেছিস? টার্গেট মানে যেটা লেখা ছিল ফর্মের উপরে ওইটা এলো, তাই তো? অ্যাকশনে যেটা লেখা ছিল সেইটা, সেই পেজটা খুলে যাবে। মানে আমরা দেখবি অনেক সময় কোনো কোনো ফর্ম আছে যে ফর্মগুলো সাবমিট করার পর একটা থ্যাংক ইউ পেজ শো হয়ে যায়, তো এটা হচ্ছে সেইটা। তো থ্যাংক ইউ পেজটা এখানে আমরা থ্যাংক ইউ পেজটাকে ক্রিয়েট করে এখানে ইয়ে করে দিতে পারি, শো করে দিতে পারি। ঠিক আছে? স্যার এন্ডিং ট্যাগ হয়নি তো ওখানে? না, এর এন্ডিং ট্যাগ দিতে হয় না। এই ট্যাগগুলো, এই যে ইনপুট টাইপ টেক্সট ইয়ে দেখছিস, সাবমিট দেখছিস, সেগুলো এই ট্যাগগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এমটি ট্যাগ, এর কোনো এন্ডিং ট্যাগ হয় না। ঠিক আছে? তাহলে আমার এইবার দেখ আরেকটা জিনিস এখানে দেখিয়ে দিই, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের জায়গায় আমি লিখলাম যে এন্টার ইয়োর নেম। দেখ লেখাটা তোর এই ফিল্ডের ভেতরে চলে এলো, এন্টার ইয়োর নেম। এটা কিন্তু কোনো ভ্যালু না। এবার আমি যখন এখানে ক্লিক করে লেখা শুরু করব লেখাটা চলে যাবে, আবার যাই ফিল্ডটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে আবার লেখাটা চলে আসবে। স্যার এটা আরেকটা একটু দেখি। বলছি স্যার, এই যে ফিল্ডের মধ্যে যেটা লেখা হচ্ছে, হ্যাঁ, সেটা সঠিক, যেরকম অনেক ক্ষেত্রে যেরকম থাকে না, মানে ওটিপি দিয়ে সাবমিট করতে হয় হ্যাঁ হ্যাঁ বা এই ধরনের, তো সেইগুলো ক্ষেত্রে যে ওটা যে মানে সঠিক কিনা সেটাকে সেন্সারটা কি করে নিচ্ছে? মানে সাবমিট করার পর দেখা যাচ্ছে থ্যাংক ইউ, ইউর সাবমিটেড সাকসেসফুলি, এবার ওই হ্যাঁ, ওটা তো ওটিপিটা যে চেকিং সাবমিট হয়, হলো, ওটা চেকিং হবে পরে। তুই এখানে যে মানে ওই ভ্যালুটা দিচ্ছিস সেই ভ্যালুটা আদৌ তুই ঠিক দিয়েছিস না ভুল দিয়েছিস সেটা চেকিং হবে। সেই চেকিং এটা কি ব্যাক এন্ডে করে? হ্যাঁ, ওটা ব্যাক এন্ডে করে। ওটা তো জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়, পিএইচপি দিয়ে হয়, ডটনেট দিয়ে হয়, তো পাইথন যারা করে পাইথনে করে, এরকম ভাবে। তো মানে ওটা সঙ্গে সঙ্গে মানে ইমিডিয়েটলি হয়ে যায় ওটা? ইমিডিয়েটলি তোর ফর্ম সাবমিট হওয়ার আগে ওটা চেকিং হবে, যদি চেকিংটা পাস করে তবে ওটা সাবমিট হবে। ঠিক আছে? ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ফার্স্ট লেভেলটা আমরা করে দিই জাভাস্ক্রিপ্ট দিয়ে, তারপর ব্যাক এন্ডে যখন ডেটাটা ডেটাবেসে ঢুকবে তার আগে ব্যাক এন্ডে পিএইচপি দিয়ে চেকিং হয়। মানে স্যার ওর ওপরও মনে হয় কোনো একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে, সেটার জন্য কি ওটা অটোমেটিক মানে ওটা ভেরিফাই করে তারপরে সাবমিট হয় নাকি, হ্যাঁ এরকম ব্যাপার? হ্যাঁ, কারণ শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তুই মানে ডাইনামিক কাজগুলো করতে পারবি না। ওটা তো ডাইনামিক কাজ হয়ে গেল না। তুই ধর একটা ভ্যালুকে চেক করছিস বা ধর কোনো একটা ভ্যালুকে অ্যাড করছিস, সেগুলো তো ডাইনামিক। এইচটিএমএল দিয়ে তো যেটা করছিস টোটালটা স্ট্যাটিক, মানে তুই প্রিডিফাইন করে দিচ্ছিস, সেটা ব্রাউজার তোকে চেক করে দেখাচ্ছে। বাট আমার ইউজারের ওপর অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে তো আমার ওটা ডাইনামিক। এবার ডাইনামিক করতে গেলেই তোকে জাভাস্ক্রিপ্ট লাগবে, জাভাস্ক্রিপ্ট ছাড়া তুই ডাইনামিক করতে পারবি না। ওকে? মানে স্যার বলছি ডাটাবেসের সাথে ম্যাচ করলে তবে হবে, নাহলে এরর দিয়ে দেবে। হ্যাঁ, না হলে এরর দেবে। এবার ডেটাবেসের সঙ্গে ম্যাচ করতে গেলে একটা আলাদা প্ল্যাটফর্ম লাগে, মানে ডেটাবেস এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট ডাইরেক্ট ডেটাবেসকে কানেক্ট করতে পারে না। স্যার এসকিউএল। ডেটাবেস থেকে ডেটাগুলো তুলে আনে অন্য একটা প্ল্যাটফর্ম, তুলে এখানে ট্রান্সফার করে, এখানে সেটা চেকিং করা হয় যে এখানে যে ভ্যালুটা দিল সেটা ডেটাবেসের সঙ্গে ম্যাচ করলো কিনা। যদি ম্যাচ করে তখন ফর্মটা সাবমিট হবে, যদি ম্যাচ না করে তখন ফর্মটা হবে না, সাবমিট হবে না, ওখানেই আটকে যাবে। এই পুরো কাজটা হয় যখন তুই সাবমিটে ক্লিক করছিস, ওখান থেকে অ্যাকশন অবধি যাওয়ার মধ্যে
মানে সাবমিট কখন হচ্ছে, সাবমিট সাকসেসফুল হলে তবে তোর অ্যাকশনটা কাজ করবে, যদি সাবমিটটা সাকসেসফুল না হয় তাহলে অ্যাকশনটা কাজ করবে না। ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার নেমের কাজটা আরেকবার বলে দিন। নেমের কাজটা হচ্ছে যে যখন আমি ভ্যালিডেশন করব, আমি যে পার্টিকুলার এই ফিল্ডটা থেকে ভ্যালুটা তুলবো, তুলে যে ডেটাবেসের সঙ্গে চেক করব, তাহলে এই ফিল্ডটাকে আমি আইডেন্টিফাই করব কি দিয়ে? আমার তো একটা ফিল্ড থাকবে না ফর্মে, অনেক কটা ফিল্ড আচ্ছা থাকবে, আচ্ছা। ইনপুট টাইপ অনেক মানে কটা স্যার থাকবে। গেলে মানে গেলে এই নেম নেম নামটাই যাবে ওখানে। হ্যাঁ, গেলে হচ্ছে কার ভ্যালুটাকে তুলছি আমরা অ্যাকচুয়ালি, যখন এটাকে পাস করাবো না ভ্যালুটাকে, তখন এরকম ভাবে হয়, দেখ ফার্স্ট হচ্ছে ফর্মস, তারপরে থেকে ব্যাকেটের মধ্যে থাকে ফর্ম নেম, তো এখানে ফর্ম নেম দিয়েছি আমরা এফআরএম, এফআরএম ডট ফিল্ড নেম। ঠিক আছে, ডট লেখে না, ডট লেখে না, এরকম লেখে, ফার্স্ট হচ্ছে ফর্ম নেম, তারপর হচ্ছে ফিল্ড নেম, তাহলে এখানে এই নেমটা থাকবে, হলো ডট ভ্যালু। এইটা লিখলে, এইটা যখন আমি জাভাস্ক্রিপ্টে লিখি, তখন আমার এই পার্টিকুলার এই নামের ফর্মের মধ্যে এই ফিল্ডার ভ্যালুটাকে একটা ভেরিয়েবলে সেভ করে, এক্স ইজ ইকুয়াল টু ধরে রাখো, তাহলে এক্স এর মধ্যে আমি এইখানে যেটা লিখবো, এখানে যেটা লিখলাম, এই এই টেক্সটটা তখন এই এক্স এর মধ্যে সেভ হবে। তারপরে তো এবার ওদিকে ডেটাবেস থেকে এলো, এইবার ম্যাচিং করানো, চেকিং করানোর, করে যদি চেক করে তাহলে ফর্মটা সাবমিট হবে, না হলে ব্ল্যাঙ্ক হয়ে যাবে সব আবার। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার বোঝা গেল কিভাবে কেন আমরা নামগুলো দিচ্ছি। বলছিলাম ফর্ম তৈরির ক্ষেত্রে ফর্ম ট্যাগটা দেওয়া বা টেবিল ট্যাগটা দেওয়া কি ম্যান্ডেটরি? অবভিয়াসলি HTML5 তোর HTML এ কাজ করছিস তো না, টেবিল ট্যাগটা দেওয়া ম্যান্ডেটরি না, টেবিল ট্যাগটা আমি সাজানোর জন্য দিয়েছি, টেবিলটা আমি দিচ্ছি এখানে যাতে প্রপারলি সাজাতে পারি সেই জন্য, আর টেবিলটা দেওয়া ম্যান্ডেটরি না, যখন আমি CSS দিয়ে করব তখন আমি টেবিল ফেবিল কিছু দেবো না, এটা জাস্ট বোঝানোর জন্যে যাতে মানে ফর্মটা দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি যে 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 পার্সন কোয়ারিটা নেবে সাবমিট করার পরে ফর্মটা খুলবে, তাই তো ওই হ্যাঁ পেজটা খুলবে। হ্যাঁ, অ্যাকশনটা দেয়া হচ্ছে যে সাবমিট হয়ে গেলে আমার ওই অ্যাকশনটা কাজ করবে। আর ফর্মের সঙ্গে টেবিলের কোনো সম্পর্ক নেই, আমি টেবিলটা শুধু দিয়েছি যাতে তাতে ফরম্যাটটা ঠিকঠাক দেখাতে পারি আমি, সেই কারণে ওটা না দিলেও চলে। ঠিক আছে, দেখ, আচ্ছা আমি তোদেরকে একটা ফর্মের এক্সাম্পলসও দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবি। if class বারুইপুর ব্যাচ 1417 কনস্ট্রাকশনে আছে না, কনস্ট্রাকশনে নেই, 2121 এ তো সবে স্টার্ট হয়েছে, ট্রাভেল ডাক কোথায় গেল, এটা তো সেভেন সিস্টার, দাঁড়া এখানেও নেই, আছে একটা জায়গায়,
না এখানে না, আরে একটা জায়গা ছিল খুব সুন্দর একটা সাইট করা ছিল রে ওখানে, ট্রাভেলের পুরো ইয়েটা করা ছিল। প্রজেক্ট এইচটিএমএল ইন্ডেক্স কনস্ট্রাকশন সাইট, এখানে কোনো ফর্মের এলিমেন্ট নেই। একটা জায়গা করা ছিল, খুঁজতে হবে, খুঁজে দেখাতে হবে তাহলে। খুঁজতে হবে, খুঁজে দেখাতে হবে, একটা জায়গা করা ছিল। খুঁজে পাওয়াই হচ্ছে সবচাইতে মুশকিল। না, 210 তো এখন চলছে সবে। HTML রেসপন্সিভ, এটা কি করা আছে? এটা তো এই সাইটটা না, ওটা দেখতে হবে। ঠিক আছে, কোন একটা জায়গায় ভেতরে করা আছে, এখন তো খুঁজে পাওয়া মুশকিল। এটা সুস্মি, এখানে নেই, আছে একটা জায়গা, পরে দেখাবো আমি খুঁজে। ঠিক আছে, এখানে এইগুলোতে অ্যাপ্লাই করা হয়, এটা আমি খুঁজে পাচ্ছি না তো। ওকে চার, এটা পরে খুঁজে দেখিয়ে দেবো। ওকে, সো ফার্স্ট হচ্ছে দেখ, ইনপুট টাইপ ফিল্ডের মধ্যে ফার্স্ট হচ্ছে নেম। নেমটা হচ্ছে আমাদের, যখন শুধু নেম না, যখন কোনো আমি সিঙ্গেল লাইন কন্টেন্টকে ইউজ করব তখন আমি ইনপুট টাইপ টেক্সট নেব। নেক্সট হচ্ছে সাপোজ ধর আমি এখানে দিতে চাইছি পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ইনপুট টাইপ, এই টাইপ টেক্সটটা হয়ে যাবে তখন পাসওয়ার্ড। নেমটা চেঞ্জ করব আমি, এফআরএম নেম আছে ধর, পাসওয়ার্ড দিয়ে দিলাম পাস, এন্টার পাসওয়ার্ড। ঠিক আছে, এইবার আমরা যখন পাসওয়ার্ড লিখি, পাসওয়ার্ডের একটা প্রপার ইয়ে থাকে যে আমার ম্যাক্সিমাম 6টা নাম্বার দিতে হবে, মিনিমাম এতগুলো নাম্বার দিতে হবে। তো সেটার জন্যে এখানে করব ম্যাক্স লেন্থ বা মিনিমাম লেন্থ। তা তোকে বললো পাসওয়ার্ড মিনিমাম 6টা ক্যারেক্টারের আমার দিতেই হবে, তাহলে নেবে না। তাহলে এখানে হচ্ছে মিনিমাম লেন্থ 6। এইবার এখানে গেলি, যখন তুই পাসওয়ার্ড এখানে দিতে যাবি, দেখ যদি 3টে দিয়ে ছেড়ে দিয়ে তুই সাবমিট করিস, এখানে বলবে প্লিজ ইউজ অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার, ইউ আর কারেন্টলি ইউজিং 3 ক্যারেক্টার। অর্থাৎ তুই এখানে প্রথম থেকেই একটা
ফার্স্ট লেভেল অফ ভ্যালিডেশনটা তুই অন করে দিলি HTML থেকে, ঠিক আছে? তো এটা হচ্ছে পাসওয়ার্ড। যদি আমার দেখ আমি কিছু দিলাম না এখানে, সাবমিট হয়ে গেল। তো এইটাকে যদি আটকাতে চাস, ধর আমি চাইছি নাম আর পাসওয়ার্ডটা দিতেই হবে, তা নাহলে সাবমিট হবে না, তাহলে আমি এই ইনপুটের মধ্যে এখানে করে দেবো রিকোয়ার্ড, এখানে করে দাও রিকোয়ার্ড। তাহলে যখন তুই সাবমিট করতে যাবি, কোনো ধর কেউ একটা ফর্মে ঢুকেছে দিয়ে কিছুই ফিল করলো না, সাবমিট করে দিল, আটকে দেবে। প্লিজ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ এই ফিল্ডটা তোকে ফিল করতেই হবে। তো এখানে তুই নামটা দিলি, এবার যদি সাবমিট করে দেখ ফিল আউট দিস ফিল্ড, অর্থাৎ তোকে পাসওয়ার্ডটা দিতে হবে। এবার পাসওয়ার্ড যদি তুই ভুলভাল দিস, 6টা ক্যারেক্টারের কম দিস, তাহলে তোকে দিয়ে দেবে প্লিজ ইউজ অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার, ইউ আর কারেন্টলি ইউজিং 1 ক্যারেক্টার। তো এখানে ধর আমি একটা ক্যারেক্টার দিয়ে ইয়ে করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আমাকে তখন 6টা বা তার বেশি দিলে, তখন যদি আমি এটাকে সাবমিট করি, তখন দেখ সাবমিট হবে। বোঝা গেল এটা? হ্যাঁ স্যার। সবাইকে ক্লিয়ার হয়েছে? স্যার রিকোয়ার কোডিংটা একটু দেখি। এখানে এই যে রিকোয়ার্ড লিখে দিবি, শুধু শুধু ফিল্ডের পাশে রিকোয়ার্ড বলে অ্যাড হয়ে যাবে ফিল্ডের মধ্যে, ঠিক আছে? স্যার এটা হচ্ছে দেখ, স্যার হ্যাঁ বল। বলছি ধরুন পাসওয়ার্ডটা ভুল দিয়েছে, 6টা ক্যারেক্টারই আছে কিন্তু ভুল দিয়েছে, তো না ওখানে সেটা নেবে তো না, সেটা চেকিং কিরকম হবে, হবে? সেটা তো এখানে তো ঠিক কি ভুল সেই চেকিংটা হবে না এখানে। এখানে চেকিং হবে যে ফরম্যাটটা ঠিক আছে কিনা, লেন্থটা ঠিক আছে কিনা, আর ব্ল্যাঙ্ক কিনা, এইটা। এবার তোর পাসওয়ার্ড তুই ঠিক দিচ্ছিস কি ভুল দিচ্ছিস, সেটা চেকিং হবে স্ক্রিপ্ট দিয়ে। স্যার বলছি এখানে শো পাসওয়ার্ড দেখা যাবে না? না, এখানে সব পাসওয়ার্ড ওরকম নেই, ওগুলো সব আলাদা করে স্ক্রিপ্ট দিয়ে দিয়ে করতে হয়। হুম। এগুলো ওরকম না। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুট। এরপর পাসওয়ার্ড হলো, এরপর ধর আমি ইনসার্ট করব অ্যাড্রেস। তো আমার লাগবে অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জন্য আমার সবসময় মাল্টি লাইন ইয়ে লাগে, সিঙ্গেল লাইনে ধর অ্যাড্রেস দেওয়া হয় না, মাল্টি লাইন লাগে। তো মাল্টি লাইন এরিয়ার জন্য হচ্ছে টেক্সট এরিয়া, টেক্সট এরিয়ার ক্লোজিং ট্যাগ হয়, ঠিক আছে? এখানেও তুমি নেম দাও, অ্যাড্রেস বলে। এখানেও তুই প্লেস হোল্ডার ফেলতে পারিস, এন্টার ইয়োর অ্যাড্রেস বলে। দেখ এখানে অ্যাড্রেসটা তুই পুট করতে পারবি এরম ভাবে, ঠিক আছে? এটা হচ্ছে আমার। স্যার বলছিলাম এন্টার ইওর অ্যাড্রেস, ওটা 3 লাইনে 3 রোতে করা যাবে না? এন্টার বা তার নিচে ইওর, তার নিচে অ্যাড্রেস। না, ওটা প্লেস হোল্ডার, প্লেস হোল্ডার ওরকম হয় না, প্লেস হোল্ডারকে ওরকম ভাবে দিবি না। স্যার বলছি এটা হাইট উইডথ দিলে কি বড় হবে? হ্যাঁ, হাইট উইথ আমরা দেবো সিএসএস থেকে, এখান আচ্ছা। থেকে না। স্যার বাবু স্যার ওই ডান দিকে নিচে কোন ওই জায়গাটা টানলে তো বড় হবে। ওটা তো টানলে বড় হবে, সেটা কোনো ফ্যাক্টর নয়, এটা তো টানলে বড় করা যায়, ওটা নয়। আমরা অ্যাকচুয়ালি এখানে হাইট উইথ দেবো না, হাইট উইথ আমরা যা দেবো সব দেবো সিএসএস থেকে, এটার হাইট উইথ যা পড়বে সিএসএস থেকে পড়বে, ঠিক আছে? HTML এ শুধু আমরা ট্যাগগুলোকে সাজাবো, কোনো স্টাইলিংয়ে যাব না। আমি তাও মিনিমাম স্টাইলটা দিয়ে করছি যাতে তোরা এরিয়াটা আলাদা হলে বুঝতে সুবিধে হয়,
তা নাহলে আমি সেটাও দিতাম না। তাই না? এবার আরো ক্লিয়ার হবে। আচ্ছা, এটা একটা গেল। এবার আয় অ্যাড্রেসের পরে আয় এখান থেকে সিটি। স্যার নেম পাসওয়ার্ডের পরে যে গ্যাপ গুলো নিচ্ছে, অটোমেটিক গ্যাপটা নিয়ে দিবে, স্পেসটা নিচ্ছে? ওটা এইচটিএমএল এ আপাতত অটোমেটিক নেবে, ওগুলো যা মেনটেন হবে সিএসএস থেকে। এখন গ্যাপের ব্যাপারে ভাবিস না, কোনো ডেকোরেশন এর ব্যাপারে এখন ভেবো না। ডেকোরেটিং যা হবে তোমার সিএসএস দেওয়া হবে, সেটা আলাদাভাবে হবে। এখন শুধু ট্যাগগুলোর উপর ফোকাস কর। সিটি, সিটির ক্ষেত্রে আমার এখানে একটা ড্রপ ডাউন থাকবে, যে ড্রপ ডাউনটার থেকে আমার সিটিটাকে কালেক্ট করবে। তো এখানে আমি দিলাম সিলেক্ট নেম সিটি। এইবার যখন ক্লিক করবে ওখানে বেশ কিছু সিটির নেম দেখাবে। সেটার জন্যে এখানে যাও, লেখো অপশান, ধর KOL কলকাতা। এখানে দেবো ভ্যালু, দিল্লি। তাহলে এইভাবে এগুলো তো পুরোটা লিখতে হবে, পুরো সেটা গুলো। সে তো লিখতেই হবে। তো তুই কি ভেবেছিস শর্টে কপি করব পেস্ট করব হয়ে যাবে? হ্যাঁ, আর না না, ওই যে অ্যারো চিহ্নে ক্লিক করলে যতগুলো কান্ট্রি নেম আসবে ততগুলো লিখে দিতে হবে আমাকে। হ্যাঁ অবভিয়াসলি ডেটা তো পুট করতেই হবে। চেন্নাই, তাহলে এখানে দেখ আউটপুটে কি দেখাচ্ছে। আউটপুটে এখান থেকে দেখাচ্ছে তোকে সিটি সিলেক্ট করতে বলছে। কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, যে কোনো একটাকে সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করে যখন সাবমিট করব তখন এই ভ্যালুটাকে তুলবে না, এই ভ্যালুটা শুধু দেখানোর জন্যে। অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে এটা, কলকাতাটা। অর্থাৎ প্রত্যেকটার ক্ষেত্রে আমি যেটাকে সিলেক্ট করব তার ভ্যালুটাকে নিয়ে কাজ করবে, তার টেক্সটটাকে কোনো ইয়ে দেবে না। যে টেক্সটটা দেখছি এটা শুধুমাত্র ডিসপ্লের জন্যে। বুঝতে পেরেছিস? আচ্ছা আচ্ছা, বলছি কাজ হবে ওই ভ্যালুটাকে নিয়ে। কাজ হবে ভ্যালুগুলো নিয়ে, ডেটাবেসে গিয়ে স্টোর হবে ভ্যালুগুলো। হুম, তুই সেম সেমও রাখতে পারিস, ওখানে কলকাতা লিখলি এখানেও কলকাতা লিখে দিলি, সেটাও করতে পারিস। বাট আমি এটা দেখালাম যাতে ডিফারেন্সটাও বোঝাতে পারি। ঠিক আছে, হুম। এবার দেখ এখানে সিলেক্টের মধ্যে ধর আরও এরকম কিছু নেম আছে, আরও ধর কিছু নেম আছে। কলকাতা ধর 01, 02, 03, 04। এইবার আমি এখানে চাইছি মাল্টিপল সিটি সিলেক্ট করতে পারবে। অনেক সময় থাকে যে মাল্টিপল স্যার সিটি এফআরএমটা কি প্রত্যেকটা লিস্ট যেটা লেখা আছে, এফআরএম সিটি বা এফআরএম অ্যাড্রেস বা এফআরএম নেম, এফআরএম তো আসলে কি মিনিং করছে? বুঝলাম না।
সিলেক্ট নেম ইজ ইকুয়াল টু কোটেশনের মধ্যে এফআরএম সিটি, এরপরে যেমন দেখবেন টেক্সট এরিয়া নেম ইকুয়াল টু এফআরএম অ্যাড্রেস। এফআরএমটা কি মিনিং করছে? এফআরএমটা কিছু মিনিং করছে না। যখন আমরা কোনো নাম দিই বা আইডি, যখন কোনো এলিমেন্টের নাম বা আইডি দেয়া হয়, তখন এমনভাবে দেয়া হয় যাতে নামটা বা আইডিটা আইডেন্টিক্যাল হয়। তো এখানে আমি দিয়েছি এফআরএম, দেখ ফর্মটার নাম দিয়েছি এফআরএম, আমি নাম দিয়েছি ফর্মটাতে, এই যে সেই কারণে কার এলিমেন্ট বলে আমি এইভাবে করছি। আমার যদি এটা এফআরএম 1 করতাম তাহলে এটাও আমি এফআরএম 1 করতাম, বাট দ্যাট ইজ নট দ্য ম্যান্ডেটারি। এটা এক একজনকার এক রকম প্যাটার্ন থাকে লেখার, এটা কোনো ম্যান্ডেটারি জিনিস নয়। তুই যা খুশি লিখতে পারিস নাম এখানে, কিন্তু একটা সিস্টেম মেনে চললে, এই ধরনের সিস্টেমে যদি কাজ করা হয় তাহলে খুব ইজিলি আমি কোডিং করার সময় আমি প্রত্যেকটা ফিল্ডকে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, যেটা আমি র্যান্ডামলি কাজ করলে কিন্তু পারবো না। তুই এখানে নেমের জায়গায় আর কি দিবি বল? আমি, তুই ওটা ভুলে যা, ওখানে তোকে যদি একটা নেম দিতে বলে ওখানে কি দিবি? সেটাও তো আমি অনেকক্ষণ ধরে বুঝতেই পারছি না, আপনি শুধু না, তোকে যদি দিতে বলে তুই ওখানে কি দিবি? ধর তোকে আমি কোডটা লিখতে দিলাম, তাহলে তুই ওই নামের জায়গায় কি লিখবি? নাহলে আমি কি লিখবো? শুধু সিটি লিখবো, হ্যাঁ, কি? শুধু সিটি লিখবো, এফআরএমটা দেবো না তাহলে। একদম শুধু সিটি লিখবি। এবার ধর পাশাপাশি দুখানা তিনখানা ফর্ম আছে, তাহলে প্রত্যেকটা দিয়ে নেম শুধু ইয়ে দিয়ে যাবি, সিটি দিয়ে যাবি। তখন তো স্যার বলা হবে, তখন তো ফর্মের নামটা উল্লেখ করে তাহলে সিটি সেম লিখতে হবে। জিনিসটা যখন আমি করব, তো আমার সেটা প্রথম থেকেই বেস্ট প্র্যাকটিসে থাকা ইয়ে নয়, বেটার না? যে আমি যখনই কোনো ফর্মের হ্যাঁ নাম স্যার। দেবো আমি ফর্মের সঙ্গে ম্যাচ করিয়ে রাখলাম। এতে কি হবে, আমি যখন কোডিং করব, আমার কোডিং করার সময় তো সিলেক্ট করতে খুব সুবিধা হবে, আমার ঘোলাবে না যে কোনটা স্যার কোন অ্যাকচুয়ালি সেটা। আপনি যে এখন কোডিংটা করছেন, এই কোডিং এ এফআরএমটার ভ্যালু হচ্ছে পুরো ফর্মটা, তাই হ্যাঁ, তো স্যার? হ্যাঁ, মানে এরকম মানে ফর্মের নামটা উল্লেখ করে আমি নেমগুলো করছি। ডেটা, ওটা একটা বেস্ট ফরম্যাট। তো আমি ওটাই বুঝতে পারছিলাম না, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওটাই বুঝতে পারছিলাম না যে এফআরএমটা এখন মিনিং করছে, এফআরএমটা আপনার ওই ফর্মটা। আবু কোথায় আছিস? আবু তুই কোথায় আছিস? বাড়িতেই আছে। এত গাড়ি যাচ্ছে কেন? তুই কি রাস্তায় তা দাঁড়িয়ে আমরা আছিস? রাস্তার কাছাকাছি গাড়ি আমাদের। আচ্ছা, এটা নেমটা এটা দেয়া কোনো ম্যান্ডেটারি না। নেম তুই এবিসি দে না তাহলেও হবে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমি এই জিনিসটা ইউজ করি কেন, যে আমার ফরম্যাটটা ঠিক থাকে। আমি যখন কোডিং লিখবো আমাকে বারবার এইচটিএমএল কোডিং এসে দেখতে হবে না যে কি নাম আছে ওখানে, কি নাম আছে। আমি জানি যে আমার এই ফরম্যাটে ফেলা আছে, ফর্মের নেম তার সঙ্গে কোড। আমি যেহেতু কোডটা ফর্মের নামটা এফআরএম রেখেছি, সেহেতু এফআরএম দিয়ে প্রত্যেকটা নাম করছি, ইন্ডিকেট করছি। এবার বলবো ক্লিয়ার, এবার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, এখানে দেখ অনেক সময় আমরা সিলেক্ট অপশানে গিয়ে মাল্টিপল সিটিকে বা মাল্টিপল চয়েসকে একসঙ্গে সিলেক্ট করতে বলে। একটাকেও বলে, অনেক সময় মাল্টিপলকেও বলে। তো এখানে যদি আমি করে দিই মাল্টিপল, জাস্ট পাশে সিলেক্টের পাশে আমি লিখে দিলাম মাল্টিপল, তাহলে কি হবে, তুই এখানে কন্ট্রোল প্রেস করে মাল্টিপল সিটিকে একসঙ্গে ধরতে পারবি। কন্ট্রোল প্রেস করে? হ্যাঁ, কন্ট্রোল প্রেস করে। মাল্টিপল তুলে দিয়ে যদি কন্ট্রোল প্রেস করি তাহলে সিলেক্ট হবে না? না, প্রথম কথা হচ্ছে মাল্টিপল তুলে দিলে তুই এখানে অতগুলো একসঙ্গে দেখাবেও না, তোকে একটাই দেখাবে, অতএব তোর সিলেক্ট করার কোনো চান্সেস নেই এখানে। আর যদি মাল্টিপল দিয়ে দিস তাহলে তোর চারটে করে শো করাবে, এবার চারটের মধ্যে তুই স্ক্রল করতে পারবি, স্ক্রল করে করে তুই ওখান থেকে মাল্টিপল ইয়েকে একসঙ্গে চুজ করতে পারবি, মাল্টিপল সিটিকে একসঙ্গে চুজ করতে পারবি। ঠিক আছে, এটা হচ্ছে সিলেক্ট বক্স। হ্যাঁ স্যার। এরপর হচ্ছে সিলেক্ট বক্সের পর আসছে আমার
চেকবক্স আর রেডিও বাটন। চেকবক্স আর রেডিও বাটনটা কি অ্যাকচুয়ালি, আমি এখানে, আচ্ছা তার আগে আরেকটাতে আসি, তারপর চেকবক্স রেডিও বাটনে আসবো। এখানে দিলাম এজ, এজের মধ্যে আমি লিখছি এখানে ইনপুট টাইপ ডেট, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস দিয়ে দিলাম, ইনপুট টাইপ ডেট মানে হচ্ছে এখানে DDMMYY, এখানে ক্লিক করলেই এরকম ক্যালেন্ডার খুলে যাবে, এখান থেকে তুই চুজ কর। ফরম্যাটটা চেঞ্জ করতে গেলে অন্য কিছু লিখতে হবে, তার টাইপ করতে হবে। হ্যাঁ কি বল? এটা যেমন DDMMYYY ফরম্যাট আছে, আমি যদি MMDDYY ফরম্যাট করতে চাই। সেটা তো আলাদা জিনিস, সেটা তো ফরম্যাট আলাদাভাবে হয়। আলাদা, যেটাকে চুজ করবি এই ফরম্যাটে এসে যাবে। আগে তো প্রথম, আমি যদি বলি ক্যালেন্ডার খুলবেন, আমি টাইপ করবো, তখন তুই টাইপ কর না, কে তোকে টাইপ করতে বারণ করেছে? এখানে এখানে টাইপ করতে কে তোকে বারণ করেছে? এই তো আগে তো ইট গাঁথতে শেখ, তারপর তো ঘরের রং কি করবি, ঘরের ছাদে টালি বসবে না, তোর খড়ের চাল হবে না, তোর সিলিং হবে, সেগুলো আগে তো ঘরটাকে তৈরি করতে হবে। ইটটা গাঁথতে গেলে হাত কাঁপছে। আগে ঘরটাকে তো তৈরি করবি। ঘরই যদি তৈরি করতে না পারলি, তাহলে আর আমার টালির চাল কি, তোর অ্যাসবেস্টসের চাল কি, আমার পাকা বাড়ি, সেটা নিয়ে ভেবে লাভ কি? প্রথম আগে বেসিক ফরম্যাটের উপর কাজ করো, বেসিক ফরম্যাটের উপর কাজ করলে তারপরেতে তুমি এবার এগুলোকে মডিফিকেশন করতে পারবে। প্রচুর মডিফিকেশন হয় ফরম্যাট, সিটির ফরম্যাট থেকে আরম্ভ করে, সরি স্যার এজের একটা ফরম্যাট আর্জেন্ট থেকে। কলের জন্য স্যার একটু বেরিয়ে গেছিলাম। হ্যাঁ স্যার একটা আর্জেন্ট কলের জন্য একটু বেরিয়ে গেছিলাম। ওকে। সো আগে আমাকে ফরম্যাটটা করতে জানতে হবে, তবে আমি জিনিসগুলো নিয়ে ভাবতে পারবো। একবার আমার বেসিক জিনিসটা ক্লিয়ার হয়ে গেলে আমি তারপরেতে মডিফিকেশনের জন্য আমি প্রচুর কিছু করতে পারি, প্রচুর মডিফিকেশন হয় এতে। স্যার ওখানে ডেট দিয়েছি কোডিং, তো ওখানে আমি মান্থ দিয়ে তাহলে আজও মান্থ আছে তাই তো? হ্যাঁ কি বলছিস? বলছি স্যার এখানে কোডিং এ আমরা কোডিং এ ডেট দিয়েছি, তো আগে যদি ওখানে মান্থ দেই তাহলে না, এখানে মান্থ আসবে না তাই তো? সেরকম কোনো ইয়ে নেই, ব্যাপার নেই। ডেট, এরা টাইপ হচ্ছে ডেট। তুই যদি টাইপ মান্থ দিস, তাহলে এখানে তোর শুধুমাত্র মান্থটা লিখতে পারবি, এখানে ওরকম ভাবে কিছু আসবে না। ডেট অনেক কটা হয়, একটা হচ্ছে টাইপ ডেট হয়, আর দেখ ডেট অ্যান্ড টাইম হয়, ডেট অ্যান্ড টাইম লোকাল হয়। এবার আমি যদি ডেট অ্যান্ড টাইম দিই, তাহলে আমার এখানে ডেট অ্যান্ড টাইম আমি পুরো লিখতে পারবো এর মধ্যে। তো ডেট অ্যান্ড টাইম যেটা এখানে ইউজ হয়, ইনপুট টাইপ ডেট যেটা ইউজ হয়, সেটা অ্যাকচুয়ালি ক্যালেন্ডারটাকে কল করে এখান থেকে। আর বাকি ডেট অ্যান্ড টাইম বা ইয়ে হলে আমাকে ওই ফরম্যাটে ওখানে লিখতে হবে ম্যানুয়ালি। তো সেই জন্য আমাদের ডেটটাকেই এখানে পিক করা হয়, ঠিক আছে। অর্থাৎ ডিওবি, ডেট অফ বার্থ, শুধু ডেটটা চাইছে। ওকে। অথবা ধর আমাকে বললো নাম্বার বা এজটা বসাতে, তাহলে এখানে আমি করে দিলাম অর
ইনপুট টাইপ নাম্বার। এইবার একটা আমি বেরিয়ার রাখতে পারি, অবশ্যই এখানে নেমগুলো দিবি, তা না হলে হবে না। এফআরএম নাম্বার, ঠিক আছে। তাহলে এখানে ইনপুট টাইপ নাম্বার, এবার যখন আমি নাম্বার দিচ্ছি তার মিনিমাম আর ম্যাক্সিমাম একটা ভ্যালু এখানে অ্যাকসেপ্ট করবে। নাম্বার মানে সব নাম্বার অ্যাকসেপ্ট করবে, বাট এখানে যদি আমি মিনিমাম ভ্যালু দিয়ে দিই তাহলে লিখতে হবে মিনিমাম 18, ম্যাক্সিমাম 60 বা 40। এবার যদি এখানে যাস, তুই এখানে যদি ক্লিক করিস, যদি আমি ইনক্রিজ করতে যাই, দেখ 18 থেকে ইনক্রিজ হবে, অর্থাৎ 18 নিচে যদি কোনো ভ্যালু দিস, দিয়ে তুই যদি সাবমিট করতে যাস, এগুলোকে আগে ফিল আপ কর, দেখ প্লিজ সিলেক্ট ভ্যালু দ্যাট ইজ নো লেস দ্যান 18। আবার যদি তুই ম্যানুয়ালি 70 দিস তাহলেও তুই সাবমিট করতে পারবি না, নট মোর দ্যান 40। এবার যদি তুই এখানে ক্লিক করিস তাহলে দেখ 40 থেকে 18 অবধি নেবে, এই রেঞ্জটার মধ্যেই নেবে, এর বাইরে কিন্তু আর না কমবে না বাড়বে। এইটা হচ্ছে সুবিধে, তা আমি এইভাবেও কাজ করাতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে এজ আর নাম্বার। তাহলে আমি ক্যালেন্ডার দিয়ে চুজ করতে পারি অথবা আমি নাম্বার দিয়ে দিতে পারি এখানে। এবার হচ্ছে রেডিও বাটন অ্যান্ড চেক বক্স। জেন্ডার, ইনপুট টাইপ, চেকবক্স, নেম FRM 01, এখানে হচ্ছে এম, এখানেও থাকবে ভ্যালু, ঠিক আছে, এরকম ভাবে। তাহলে 2 3 F আদার। তাহলে যাক এখানে আমার দেখ আমি সব কটাকে সিলেক্ট করতে পারছি এখানে। তাহলে আমার এখানে যদি সব কটাকে সিলেক্ট করতে, এটা আমার ভুল হয়েছে, এটা চেক বক্স হবে না, এটা হবে তো রেডিও বাটন। ইনপুট টাইপ রেডিও। যখন এমসিকিউ হবে অর্থাৎ মাল্টিপলের মধ্যে আমি একটা সিলেক্ট করব তখন হবে রেডিও, ঠিক আছে। এখানে নেমটা সেম হয়ে যাবে, এই যে কোনো একটা সিলেক্ট হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার রেডিও বাটন, অর্থাৎ এমসিকিউ অর্থাৎ সব মাল্টিপল অ্যান্সারের মধ্যে একটা অ্যান্সারকে আমি চুজ করব। আর যদি তোর মাল্টিপল অ্যান্সারকে চুজ করতে হয়, একের বেশি, তাহলে ধর এখানে জেন্ডার হলো, এটাকে করে দে পেমেন্ট, এখানে হচ্ছে চেক বক্স, চেক বক্স, চেক বক্স,
এখানে ধর সিওডি অনলাইন আর ইউপিআই তিনটে। এখানে ভ্যালুগুলোও চেঞ্জ করে দিবি। ও হ্যাঁ, ইউপিআই এরম ভাবে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে দেখ কি হচ্ছে। মাল্টিপল সিলেকশন, ঠিক আছে। এখানে এবার নামগুলো আমি আলাদা করে দিতে পারি। পেজ 01, পেজ 02, পেজ 03, দেখ ঠিক আছে। এইভাবে তোর প্রত্যেকটা ফিল্ড সিলেক্ট করতে করতে আসছিস। তাহলে আমার তোদের এখানে যতগুলো দেয়া আছে সব কটা কভার আপ হলো। ইনপুট টাইপ হয়ে গেছে, সিলেক্ট এলিমেন্ট হয়ে গেছে, স্যার টেক্সট এরিয়া হয়ে গেছে। স্যার হ্যাঁ বল। হ্যাঁ বলছি যে ওই যে কোনো অপশন ক্লিক করার সময় এরকম অনেক জায়গায় থাকে না যে এই যে অপশনগুলো ওই যে পেমেন্ট অপশনে যেটা আছে যে সিওডি অনলাইন ইউপিআই এই হ্যাঁ তিনটের মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো একটাতে ক্লিক করলে পরে অন্যগুলো আর কোনো অ্যাক্টিভেট হবে না, মানে যে কোনো একটাতেই ক্লিক করতে হবে, হ্যাঁ, সব তখন কটাতে এইটা, একবারে করা যাবে না। তখন এইটা, তখন চেক বক্স, এই রেডিও বাটন। আচ্ছা আচ্ছা। যখন মাল্টিপলের মধ্যে একটা সিলেক্ট করবি তখন হচ্ছে রেডিও, যখন মাল্টিপলের মধ্যে মাল্টিপল সিলেক্ট করবি তখন হচ্ছে চেক বক্স। এবার স্ক্রিপ্ট দিয়ে এইগুলোকে লিমিটেড করা যায় যে তুমি তিনটের মধ্যে দুটো ম্যাক্সিমাম সিলেক্ট করতে পারবে, এর বেশি সিলেক্ট হবে না। তো ও আচ্ছা, এগুলো মানে ওটা এগুলো তখন সব স্ক্রিপ্ট দিয়ে হয়, আচ্ছা ভ্যালিডেশন। আচ্ছা। ও বলছে স্যার, বলছেন এখন যেমন ক্লাস করতে করতে এখন যেমন ক্লাস করতে করতে একটা করে ট্যাগ আসছে, নতুন নতুন ট্যাগ আসছে, বলছে এগুলো পরে কি একটু লিখিয়ে দেবেন আপনি আমাদেরকে প্রত্যেকটা ট্যাগের প্রত্যেকটা কাজ? আমি কেন লেখাতে যাব? তুই যখন এখানে পড়বি আগে তো তুই এলএমএসটা তো পড়বি। এলএমএসটা কি জন্য দেয়া আছে? এলএমএসে তো আমার সবই দেয়া আছে এখানে। আমি যদি ইনপুট ফিল্ডে ইনপুট এলিমেন্টে ক্লিক করি, এখানে তো আমার প্রত্যেকটা জিনিস দেয়া আছে। তো এটা তো এই জন্যই দেয়া আছে যাতে তোরা স্টাডি করিস। এখানে তো প্রত্যেকটা ডিটেলসে দেয়া আছে, ইনপুট নেম আর ডেসক্রিপশন প্রত্যেকটা দেয়া আছে। যতগুলো আমি করিয়েছি সব কটা এখানে দেয়া আছে। তাহলে আবার আমাকে কেন আলাদা করে লেখাতে হবে? এবার এইখান থেকে তুই ধর কোনো একটা বুঝতে পারলি না, সেটা আমি লিখিয়ে দিলাম। এলএমএসটা এই কারণেই দেয়া আছে, এলএমএসটা অন্য কোনো কারণ না। না হলে স্যার ভিডিও দেখেন। এই জন্যই বলা হয় যে যে চ্যাপ্টারটা আজকে হচ্ছে সেই চ্যাপ্টারটা সঙ্গে সঙ্গে স্টাডি করে নে। স্টাডি করে নিলে জিনিসগুলো রিমেম্বার হয়ে যায়। ঠিক আছে, দেখ নেম আছে, মিনিমাম, ম্যাক্সিমাম, স্টেপ 2, এরকম বিভিন্ন ইয়ে থাকে। তো কোনটার স্যার কি স্টেপ টুটা স্টেপ 2টা হচ্ছে ইনক্রিমেন্টটা। মানে দুটো দুটো আগে আগে যাবে। হ্যাঁ, বাই ডিফল্ট 1 থাকে, আচ্ছা, এবার লাফিয়ে লাফিয়ে বাড়বে 1 3 5 7 এরকম। মানে ওটা আমি আমার মতো দিতে পারি। হ্যাঁ দাঁড়া, হ্যাঁ বলো, হ্যাঁ বলো। না না, করে দিয়েছি 2010 শিডিউল করে দিয়েছি আমি, ফুল কমপ্লিট ফুল। শুভজিৎ, হ্যাঁ আছে আছে আছে, হ্যাঁ আছে। দাঁড়া 1 মিনিট ধরো, 1 মিনিট ধরো।
ওকে, তাহলে বোঝা গেল। এখনো দুটো ফিল্ড বাকি আছে, তো এইখান থেকে জিনিসগুলো পড়বি, পড়ে আগে লিস্টেড করবি। যেখানে প্রবলেম হবে আমি সেখানটা বলে দেবো নেক্সট ক্লাসে। ওকে, বুঝলি আবু? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমি ওগুলো একটুখানি সুবিধার জন্য বলছিলাম, যে আপনি একসাথে মানে আমি সেই 10টা জন্যই 100টা 1000টা দিন। আমি সেই জন্যই বলছি, এখান থেকে তোরা যখন প্রত্যেকটা চ্যাপ্টার স্টাডি করবি, খাতায় লিখতে থাক ট্যাগগুলো। এইবার ধর কোনো একটা ট্যাগ লিখে নিলি বাট বুঝতে পারলি না, মার্কিং করে রাখলি, আমাকে জিজ্ঞেস করবি, আমি ওটা বলে দেবো। স্যার আমার একটু নেম আর ভ্যালুর মধ্যে একটু গোলমাল হয়ে যায়। নেম আর ভ্যালু হচ্ছে, নেমটা হচ্ছে আইডেন্টিফাই করার জন্যে ট্যাগটাকে, আর আচ্ছা ভ্যালুটা হচ্ছে সেই ট্যাগের যে ভ্যালুটা যেটা আমার পাস হবে সেইটা। আচ্ছা আচ্ছা, নেমটা আইডেন্টিফাই করে। নেমটা হচ্ছে আইডেন্টিফাই হবে। ওকে স্যার। আমার যখন নেমটা দিয়ে আমি আইডেন্টিফাই করব, আর যে ভ্যালুটা নিয়ে কাজ, মানে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ভ্যালু। ঠিক আছে, তো নেমটা চেঞ্জেবল হবে না, ভ্যালুটা চেঞ্জেবল হতে পারে। একটা ফিল্ডের নেম যদি আমি একবার দিয়ে দিই সেটাই ফিক্সড হয়ে গেল, মানে ওই নেম নেমটা দিয়েই চেঞ্জ হবে না। চলবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ভ্যালুটা চেঞ্জ হতে পারে, তো আমার যেরকম ডেটা আসবে সেই অনুযায়ী ভ্যালুটা ওখানে চেঞ্জ হবে। ওকে। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে ফাইল। দেখবি অনেক সময় থাকে আমাদের আপলোড ডকুমেন্ট, এখানে আমরা দেবো ইনপুট টাইপ ফাইল। আচ্ছা, HTML5 আরও অনেক কিছু আছে ইনপুট টাইপ, আমি সব এখানে দেখাচ্ছি না, কারণ ওগুলো যদি তোর কোনো প্রজেক্ট করতে করতে আসে তখন ওগুলো পেয়ে যাবি। আমি আগে তোদের যেগুলো আছে ইনিশিয়ালি সেইগুলো দেখিয়ে দিই, কারণ তাহলে আমার আজকে আর শেষ হবে না এটা। এখানে নেম হচ্ছে ফাইল, দেখ এই যে আপলোড ডকুমেন্ট, এখানে একটা ব্রাউজ বাটন চলে এসছে, এটাতে ক্লিক করবি। এখান থেকে তুই যে ফাইলটাকে তুলতে চাইছিস সেটাকে সিলেক্ট করে ওপেন, এখানে ফাইলটা অ্যাটাচ হয়ে গেল। এবার যখন সাবমিট করব, যদি এটা আমার প্রপারলি সার্ভারে লিঙ্ক থাকে তাহলে ফাইলটা গিয়ে সার্ভারে স্টোর হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ একটা কপি, একটা তোর ডুপ্লিকেট কপি তোর সার্ভারে সেন্ড হবে এটা দিয়ে। ওকে, এইটা হচ্ছে একটা। আর একটা থাকে যেটা দিয়ে আমরা অনেক সময় সার্চ করি, সেটাকে বলা হয় ডেটা লিস্ট। তোদের যেগুলো আছে তার মধ্যে ওটাই হচ্ছে ফাইনাল। ডেটা লিস্ট, ডেটা লিস্টের ক্ষেত্রে হয় কীরকম, এই পার্টটা পুরো ডাইনামিক হয়, বাট জিনিসটা জেনে নেই, এটা এরকম ম্যানুয়াল হয় না, এটা পুরোটাই ডাইনামিক হয়। এখানে কি হয়, ধর আমার ফর্মের মধ্যে এখানে একটা সার্চ করতে যাই, আবার কি হলো, প্রজেক্ট না, আমি জানি না, ওটা মনে হচ্ছে প্রজেক্ট না। ও তাহলে আমার ওটা অ্যাসাইন করা নেই, আমার ওটা পাচ্ছি না তো, ওটা কাকে মেল করবো আমি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তোমার তো মডিউলটা আমাদের সিএমআইএস এও তো থাকবে, মানে আমাদের এখানেও তো থাকবে, তোমার ইয়েতে এলএমএস।
এলএমএস এ তো থাকতে হবে, তা নাহলে আমি এলএমএস কে ফলো করব কি করে? চাপ বাবা, এ আবার কি? ইমপ্যাক্টের সঙ্গে এটাকে কেন খোলাচ্ছ? দাঁড়াও 1 মিনিট, আমি একটা স্টুডেন্টের ইয়ে খুলি, তাহলে বুঝতে পারবো এদের দিয়েছে। ওকে, তাহলে দেখছি আমি। হুম। বড্ড বেশি জ্যাম মারে। দাঁড়া 1 মিনিট, তোদের যে কারুর একটা দিয়ে একবার লগ ইন করতে হবে। সুরজিৎ SUR। DWD Pro, এটা কি? এখানে কিছুই নেই। সাইট হোম। CDWG আর প্রজেক্ট অ্যাক্সেস। ধুর, ঘন্টা কিচ্ছু নেই। কোনো কিছুই নেই এখানে। এখানে সব হাট, যত সব ফালতু। দেখ, ঠিক আছে, তোদের আগে করিয়ে নিই, তারপর করছি আমি। ফালতু উটকো ঝামেলা। ওকে, যেটাই ছিলাম সেটা হচ্ছে, ধর অনেক সময় আমরা এখানে ধর ইনপুট টাইপ সার্চ, যখন আমরা সার্চ বক্স দিই তখন এরকম ভাবে আমরা সার্চ করি এখানে, ঠিক আছে? তো এই সার্চ বক্সটার সময় আমরা যদি এইখানে চাই যে আমরা আগে যেগুলো করেছি, যেগুলো সার্চ করেছি, সেইগুলো আমার অটোমেটিক্যালি চলে আসবে, তাহলে এখানে এরকমভাবে হবে। দেখ, ইনপুট টাইপ, এখানে টাইপটা ছেড়ে দে, এখানে ইনপুট, তারপর হচ্ছে লিস্ট। এখানে একটা ধর লিস্ট নেম দিচ্ছি আমি, ধর সার্চ OPT, সার্চ অপশন।
তারপর হচ্ছে নেম, নেম ধর FRM সার্চ, এটা আমি লিখে রাখলাম ইনপুটটা। এইবার এইখানে হচ্ছে ডেটা লিস্ট, ডেটা লিস্টের একটা আইডি পড়বে, যে আইডিটা হবে এই লিস্ট আইডিটা, এই দুটোকে ম্যাচ করাতে হবে, ঠিক আছে। এইবার এখানে অপশানের মধ্যে আমি অপশান, এখানে ভ্যালু, এবার ধর আমি কিছু তোদের নাম এখানে দিয়ে দিচ্ছি আমার সুবিধের জন্য, তাহলে আমার সুবিধে হবে জিনিসগুলো খুঁজতে। ধর এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিই, ধর ফার্স্ট শিবনাথ, এই অপশানগুলো কিন্তু হবে না, যত এটাকে ইয়ে করছি তত এরকম হচ্ছে। ঠিক আছে, এখানে ধর আরো কটা দিয়ে দে তবে হবে। এবার ধর এখানে নামগুলো আলাদা করে দাও, আকাশ, ওকে। এবার দেখ যখন আমি এখানে গিয়ে সার্চ করব, এখানে ধর এই ফিল্ডে আমি কিছু একটা টাইপ করলাম এ, দেখ যেগুলো যেগুলোতে এ আছে সব কটা দিয়ে দিল। ধর এ কে, দেখ আকাশে আছে শুধু এ আর কে টা, ঠিক আছে। ধর SB নেই, SH, দেখ আকাশের মধ্যে আছে এটা ওই এক্সেল এসছে ইয়ের মতো, ওই হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ অ্যাডভান্স একদম ফিল্টার, মানে অ্যাডভান্স হ্যাঁ ফিল্টারের মতো। হ্যাঁ অ্যাডভান্স ফিল্টারের মতো। এখানে হচ্ছে এই অপশানগুলো তুই যে ক্যারেক্টারগুলো লিখবি তার সঙ্গে যে যে অপশানগুলো ম্যাচ করবে সেগুলো ওখানে দেখিয়ে দেবে। তো এটা বেসিক্যালি আমরা সার্চ ফর্মে পাই, বাট এই ফিল্ডটা আমাদের ডায়নামিক্যালি লেখা হয়, এটা এইভাবে ম্যানুয়াল লেখা হয় না, এটা প্রোগ্রামাররা লেখে। আমরা শুধু এর বেসিক স্ট্রাকচারটা ক্রিয়েট করে দিয়ে দিই যারা ফ্রন্ট এন্ডে কাজ করে। এবার যারা প্রোগ্রামার আছে তারা কি করে, ফার্স্ট আগে তোর ব্রাউজার হিস্ট্রিকে চেক করে নেয়, হিস্ট্রি চেক করে যে যে সার্চ অপশানগুলো পায় সেই অপশানগুলো এখানে অপশান হিসেবে এখানে ঢুকিয়ে দেয়। এইবার ঢুকিয়ে দিয়ে যখন রান করছে, যখন কেউ সার্চ করতে যাচ্ছে তখন ওই ক্লিক করছে যখন বা লিখছে যখন, ওইগুলো এরকমভাবে চলে আসে, লাস্ট 10টা হয়তো অপশান ওখানে ঢুকিয়ে রাখলো। এরকমভাবে এইগুলোকে তৈরি করা হয় ডায়নামিক্যালি। তো ফর্ম শুধুমাত্র যে আমরা ম্যানুয়ালি করলে আমার ফর্ম হয়ে গেল তা নয়, অ্যাকচুয়ালি একে ফাইনালাইজ করতে গেলে আমার স্ক্রিপ্ট সব লাগবে, সেগুলো পরে আসবে। স্ক্রিপ্ট দিয়ে এগুলো করতে হয়, সেগুলো পরে আসবে, ঠিক আছে। আর অপশানে কি ক্লোজিং ট্যাগ দিতে হবে না? না, এগুলোর কোনো ক্লোজিং ট্যাগ এখানে লাগবে না, এর ক্লোজিং ট্যাগের দরকার নেই। অপশানে ক্লোজিং ট্যাগ দিলেও হয় না দিলেও হয়, নিয়ে নেবে। ক্লোজিং ট্যাগ দিলেও যা না দিলেও তাই, ওকে। এটা ভুল না, ঠিক আছে। এই হচ্ছে তোদের এন্টার ফর্ম, ওকে। চলো আজকে এই অবধি, ভালো করে স্টাডি করবি, ভিডিওটা আমি পাঠিয়ে